চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চলে তাঁর গাড়িবহর। রোববার রাজধানীতে ঘটেছে এমনই ঘটনা। ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনূসের গাড়ি আটকে ছিল। তখন তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান। আর এই ঘটনা উপস্থিত পথচারীদের যেমন আপ্লুত করেছে, নেটিজেনরাও সামাজিক বিভিন্ন মাধ্যমে প্রশংসা করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। জানা গেছে, রাজধানী হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকায় ভিডিওটি করা হয়। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। দুপুরে প্রথমে প্রধান বিচারপতিকে, পরে দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমন্ত্রিত অতিথিরা। প্রধান বিচারপতির শপথের পর নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও দুইজন। বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা হিসেবে শপথ বাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ করিতেছি যে। পরে শপথ বাক্যে স্বাক্ষর করেন তারা। শপথ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা খুব শীঘ্রই ফিরে আসবে। এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। এদিকে বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দুই উপদেষ্টার দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ যদি দখল চাঁদাবাজি করে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এদিকে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আর বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হোসেন বলেছেন, পরিবেশের ন্যায় প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হতে হবে। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন, আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না। সচিবালয়ের নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সার্বক্ষণিক ইন্টারনেট সচল রাখার কথা জানান তিনি। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়,
এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, পরিবেশের ন্যায় প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা চালাবে অন্তর্বর্তীকালীন সরকার। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। সেটা এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এমন মন্তব্য করেন। বলেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে তাদের পলাতক বলে ঘোষণা করা হবে। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানান আইজিপি মইনুল ইসলাম। আবু সাইদ অপু রিপোর্ট। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে ছুটে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তার বক্তব্যে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে সময়সীমা দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের, সেই কর্মস্থলে যোগদান প্রসঙ্গে কথা বলেন তিনি। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান, আমরা একটা তারিখ দিয়ে দেব। এই তারিখের মধ্যে যদি না আসেন, একটু শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডিজার্টার। আর এছাড়াও বিশৃঙ্খলাকারীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব গণমাধ্যম চাটুকারিতা করবে সেসব বন্ধ করে দেওয়া হবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। পরে আইজিপি মইনুল ইসলাম জানান, অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই ২ জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে ৫০৭ জন। দেশবাসীকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আন্দোলনকারীদের হত্যার বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবার পর প্রথম সাংবাদিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আর তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন সহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায়। আরও জানাচ্ছেন আমিনা হীরা। দেশের উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। দায়িত্ব পাবার পর রবিবার সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে বসেন মিডিয়া ব্রিফিংয়ে। বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, তা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষায়
যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় সরকার। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথে ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই। সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতায় নিহতদের তালিকার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহতদের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 450 জনের তালিকা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের মুক্তি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি করা শেখ হাসিনা পদত্যাগ করেননি এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে রয়েছে। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বরাতে বিশ্ব মিডিয়ায় আলোচিত হচ্ছে তার এসব মন্তব্য। নুসরাত শারমিনের রিপোর্ট। কয়েক সপ্তাহের কোটা আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গেল 5ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান তিনি। গত কয়েকদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শনিবার প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানানোর পাশাপাশি তার এই পরিণতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনা। দ্য প্রিন্ট বলছে, শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পারতেন যদি তিনি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতেন। নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেন। তিনি বলেন, লাশের মিছিল যেন না দেখতে হয় সে কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি দেশে থাকলে আরও প্রাণহানি এবং আরও সম্পদ ধ্বংস হতো বলেও উল্লেখ করেন তিনি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করলেও তা অস্বীকার করে। পরে তার সন্ধান মেলে ভারতে। রোববার দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। ইউসুফ আলী রিপোর্ট। টানা 9 বছর ভারতে অবস্থান করার পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে 2015 সালের 10 মার্চ নিখোঁজ হন তিনি। পরে তার সন্ধান মিলে ভারতের শিলংয়ে। ওই বছরের 11 মে অনুপ্রবেশের দায়ে মামলা করে শিলং থানা পুলিশ। 2018 সালের 26 অক্টোবর মামলা থেকে খালাস দেন ভারতের একটি আদালত। আদালতের রায়ে সেদেশের রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। টানা 7 বছর মামলা চলার পর গত বছরের 28 ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। তবে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরেন বিএনপির এ নেতা। সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খোঁজ খবর নেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন দলের পক্ষ থেকে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কথা বলেন গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা নিয়েও। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশের, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেখাশোনা করা দরকার সেটা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের হিসাবে সব তথ্য চেয়েছে সংস্থাটি। BFIU এর পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা উত্তোলন বন্ধ থাকবে। সারা দেশে রেল চলাচল শুরু হচ্ছে সোমবার, তবে প্রথম দিন চলবে মালবাহী ট্রেন। মঙ্গলবার চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আগামী 15 আগস্ট বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে রেল মন্ত্রণালয়ের সচিব অংশ নিয়েছিলেন এবং রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল 5টা থেকে ক্রয় করা যাবে, তবে পারাবাদ ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিকে রাজধানী ঢাকার মেট্রো রেল চালু নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে। তার আগে এখন মেট্রো রেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরি মেট্রো রেল চলাচলের বিষয়টি তুলে ধরলে তা চালু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মেট্রো রেলে যাত্রী নিয়ে চলাচল শুরু করলেও মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে এখনই থামবে না। আন্দোলনের সময় এই দুটি স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবেন। আগামী বছরের হজের প্রাক নিবন্ধন সোমবার থেকে শুরু হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 4 আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের 2025 সালের হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক 12 আগস্ট থেকে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক নিবন্ধনের ভাউচার মূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। 2023 সালের 28 মে থেকে তিনি UGC চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। চিঠিতে তিনি জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত বছরের 20 আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। অস্ট্রেলিয়া বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র দেন তিনি। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিন্ডিকেটের সাথে জড়িত থেকে দুর্নীতি করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আমজাদ হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র কুয়েত। দেশটিতে সড়ক ও ভবনের অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করেন প্রবাসী শ্রমিকরা। সে তালিকায় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা কম নয়। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, প্রতি বছর নানা ধরনের শ্রমিক ভিসায় কুয়েতে পাড়ি জমান বাংলাদেশিরা। এর বড় অংশই যান খাদেম বা গৃহকর্মী ভিসা নিয়ে। কুয়েতে ব্যক্তিগত গাড়ির চালক সহ গৃহস্থালী নানা কাজ করেন বহু বাংলাদেশি। প্রায় এক যুগ পর কুয়েতে গৃহকর্মী 20 নম্বর ভিসা থেকে 18 নম্বর কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটির সরকার। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবাহ এ নিয়ম জারি করেছেন। ভিসা পরিবর্তন করতে হলে 50 কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও 10 দিনার করে ফি দিতে হবে। শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে প্রবাসী শ্রমিকদের এ সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।